তারিখের কোয়েশ্চেন্স আমরা কি পাবো? 9 তারিখের কোয়েশ্চেন্সে আমরা কি পাচ্ছি? 9 তারিখের কোয়েশ্চেন্সে আমরা চলে আসো। 9 তারিখে বলে 4টি কোয়েশ্চেন্স আছে, 4টি গুরুত্বপূর্ণ প্রশ্ন আছে। দেখে নাও, ফরেন পলিসির কোয়েশ্চেন্স আছে, খুব গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন আছে। যেমন প্রথম প্রশ্নটা বলছে এখানে, দেখো চোখ রাখো। প্রথম প্রশ্ন কি বলেছে? হুইচ অফ দ্য ফলোইং সিকোয়েন্স ইজ কারেক্ট ইন টার্মস অফ টপ সোলার পাওয়ার প্রডিউসার্স। যে এখনো আমরা জানি যে, বুঝতেই পারছো যে এখন ওই মানে যে মানে আমরা মাটি থেকে যে সমস্ত এনার্জি গুলো প্রডিউস করি, মাটি বলবো যে ভূখণ্ড থেকে যে এনার্জি গুলো প্রডিউস করছি, সেই ওই এনার্জির উপরে আমাদের এখন কিন্তু আর মানে আর ভরসাটা নেই, বা দীর্ঘদিন ধরে আমরা এটার উপর রিলাই করতে পারবো না। তার কারণ এটার লিমিটেশনসটা কিন্তু জলের মতো পরিষ্কার, যে এটা কিন্তু খুব অল্প সময়ের মধ্যে ফুরিয়ে যাবে। তো স্বাভাবিকভাবেই এখন আমরা রিনিউয়েবল এনার্জি সোর্সের দিকে যাওয়ার চেষ্টা করছি। তো কিরকম? মানে সৌর শক্তিকে কাজে লাগিয়ে আমরা এনার্জি প্রডিউস করার চেষ্টা করছি। এবং যা কিছু ডেভেলপমেন্ট আমরা কিন্তু করেছি, তার মধ্যে গুরুত্বপূর্ণ দুটো বিষয়ের বিশেষ অবদান আছে, দুটো তিনটে বিষয়ের। এক হচ্ছে যেমন হচ্ছে জল, আর দ্বিতীয় হচ্ছে কিন্তু এখানে তাপ, যেটা হচ্ছে বলা হচ্ছে এনার্জি। এই দুটোর কিন্তু খুব গুরুত্বপূর্ণ ভূমিকা আছে। জল থেকেও এনার্জি প্রডিউস হয় না যে তা নয়, দুটোর বিশেষ ভূমিকা আছে। তো দেখবে তোমরা এখনো যখন চাঁদে যখন আমাদের যাচ্ছে, বা বিভিন্ন গ্রহে নক্ষত্রে যখন যাওয়ার চেষ্টা হচ্ছে, পৌঁছানোর চেষ্টা হচ্ছে বিভিন্ন দেশের তরফ থেকে, তখন দেখবে সেখানে গিয়ে সবার আগে জল খোঁজার চেষ্টা হচ্ছে। তার কারণ জল থাকলে সেখানে জীবনের সেখানে কিন্তু সম্ভাবনা থাকতে পারে। তো কোনো প্রাণী সেখানে থাকতে পারে, বা না থাকলেও সেখানে গিয়ে অন্য আমরা হয়তো এখানে পৃথিবী থেকে গিয়ে ওখানে বসবাসযোগ্য হিসেবে মানে ওটা বসবাসের যোগ্য করে তুলতে পারি। এই বিষয়গুলোকে সেখানে ভাবা হচ্ছে, এবং হতে পারে আজ থেকে 15-20 বছর 30 বছর পর হয়তো আমরা দেখা গেলো, যেমন এখন আমরা কলকাতা থেকে চলে যাচ্ছি হয়তো তামিলনাড়ুতে দুদিনের মধ্যে, তো আগামী দিন এটাও হতে পারে 2 দিন 3 দিন 4 দিন 7 দিনের হয়তো জার্নি করে আমরা হয়তো চাঁদে গিয়েও হয়তো এখানে এখন জীবনযাপন করতে পারি, ট্রাভেল করতে পারি। এটাও হতে পারে, কারণ যেভাবে বুঝতেই পারছো এখন প্রাইভেটলি যেভাবে এগুলোকে স্পেস যানগুলোকে যেভাবে এখন বুস্ট করা হচ্ছে, তো এটাও হয়তো নিয়ার ফিউচারে এটাও হতে পারে। যাই হোক, তো স্বাভাবিকভাবে বিষয়টা হচ্ছে এখানে সোলার প্যানেলকে এখন বা সোলার পাওয়ারকে এখন কাজে লাগানোর চেষ্টা হচ্ছে। তো এটার ক্ষেত্রে আমরা দেখতে পাবো যে গুরুত্বপূর্ণ ভূমিকা আছে, বিশেষ করে প্রায় মানে অত্যধিক বেশি পজিশনে যেটা আছে, বা সব থেকে বেশি পরিমাণে তৈরি করেছে যে দেশটি, সেটা হচ্ছে চায়না। তারপরে আমরা দেখতে পাবো যে তার ধারে কাছেও নেই, একেবারেই বলতে পারো তার 4/1 ভাগ, সেটা হচ্ছে জাপান। অর্থাৎ 500-র কাছাকাছি, আমি সংখ্যাটা ভুলছি এক্সাক্ট, দেখলাম কিছুক্ষণ আগে, তো 500-র কাছাকাছি তোমরা দেখবে যে মোটামুটি সেখানে একটা পজিশনে আছে কিন্তু চায়না। 113-র কাছাকাছি পজিশনে আছে কিন্তু এখানে আমরা দেখতে পাবো কি যে জাপান। আর 110-এর পজিশনে মোটামুটি ভাবে আছে কিন্তু ইন্ডিয়া। তো এইরকম একটা সিকুয়েন্সে আমরা দেখতে পাবো যে এইগুলো কিন্তু হচ্ছে। অর্থাৎ ইন্ডিয়া আগে 4th নাম্বারে ছিল, এখন কিন্তু 3rd নাম্বারে চলে এসেছে, 3rd নাম্বারে এসেছে। এবং এই মোটামুটি একটা আগামী দিনে যে আমরা একটা সোলার পাওয়ার সিস্টেমে যে একটা বড় ধরনের শক্তি সঞ্চয় করতে চলেছি, এটা এখনো কিন্তু প্রমাণ করে দিচ্ছি। কিন্তু তারপরেও অনেকটা পথ আমাদের চলতে হবে, তার কারণ আমরা অনেকটা চায়নার পেছনে, অনেক পেছনে আছি। এগুলো আমাদের ভাবতে হবে। এগুলো যে যত বেশি এনার্জি পাওয়ারটা দেবে, মানে বুঝতেই পারছো যে গোটা বিশ্বে যত বড় বড় কিন্তু যুদ্ধগুলো হচ্ছে, তার বড় হওয়ার পেছনের বড় কারণটা হচ্ছে কিন্তু এনার্জি। যে বিভিন্ন দেশ থেকে তেল নিয়ে আসা, বা তার দেশের সম্পদগুলো নিয়ে এসে সেখান থেকে এনার্জি তৈরি করা, এগুলোর পেছনে কিন্তু বলতে পারো মানে এনার্জি রিলেটেড যুদ্ধ বেশিরভাগই কিন্তু। তো আগামী দিনে কিন্তু এটা তৈরি হতে পারে, সম্ভাবনা হতে পারে যে ইন্ডিয়া হয়তো সেই জায়গায় একটা লিডিং পজিশনে চলে আসবে, এবং কান্ট্রিজ গুলো বিশ্বের বিভিন্ন, বিশেষ করে ইউরোপের কান্ট্রিজ গুলো সেই প্রেডিকশনসটাকে কিন্তু কোনো রকম ভাবে ইগনোর করছে না। এবং এই কারণে ইন্ডিয়াকে তারা সমীহ করে চলছে, ইন্ডিয়াকে কিন্তু তারা এখন সমাদর করে চলছে। তাদের সঙ্গে একটা ইন্ডিয়ার সঙ্গে বন্ধুত্বপূর্ণ রিলেশনস চাইছে, যতই সেখানে একটা কন্ট্রাডিকশন থাকুক না কেন, একটা বন্ধুত্বপূর্ণ রিলেশনস যেমন কিন্তু তারা চাইছে। এটাই আমরা দেখতে পাবো যে এটা কিন্তু হয়েছে। তো আগামী দিনে এই সম্ভাবনাটা তৈরি হতে পারে যে ইন্ডিয়া কিন্তু একটা লিডিং পজিশনে চলে আসবে। এখন এই মুহূর্তে 3rd পজিশনে আছি, যদিও আমরা চায়না থেকে অনেক পেছনে আছি, কিন্তু 3rd পজিশনে আছি। আগামী দিনে আরো বড় পরিমাণে হবে, এবং হওয়ার অন্যতম কারণটা হচ্ছে দুটো। একটা হচ্ছে যে আমাদের আমাদের ল্যান্ডের লোক, আমাদের ম্যাপের লোকেশনটা এমন জায়গায় যে সেখানে ডিরেক্ট কিন্তু এখানে ডিরেক্ট হিট করছে আমাদের মধ্য ভারতের দিকে, তোমরা দেখবে ডিরেক্ট হিট করে আমাদের সূর্য। তো সেখানে প্রচুর পরিমাণে সেখান থেকে আমরা এনার্জি প্রডিউস করতে পারি। দ্বিতীয় হচ্ছে যে আমাদের ল্যান্ডটা অনেক বড়, একটা কন্টিনেন্টের সমান আমাদের কিন্তু ল্যান্ড। তো এই ল্যান্ডটা অনেক বড়, প্লাস হচ্ছে আমাদের যদি এই যে বললাম গতকাল বোধহয় না গত পরশু তোমাদের বলছিলাম যে ডেমোক্রেটিক যদি কিছু ডেভেলপমেন্ট নেওয়া যেতে পারে, ডেমোক্রেটিক যদি কিছু ইনিশিয়েটিভ নেওয়া যেতে পারে, ইন্ডিভিজুয়াল লেভেলে যদি ইনিশিয়েটিভস নেওয়া যেতে পারে, ইন্ডিভিজুয়ালসকে যদি সেখানে ক্যাপেবল করা যেতে পারে যে তারা রুফটপে তারা এখানে কি করবে, রুফটপে তারা সোলার প্যানেল সিস্টেমকে স্ট্যাবলিশ করবে, সোলার প্যানেলকে সেখানে ইনস্টল করবে, তাহলে কিন্তু হতে পারে যে ইন্ডিয়া আগামী দিনে কিন্তু আরো একটা বড় শক্তিশালী দেশ হিসেবে কিন্তু উঠে আসবে। এবং
এনার্জি সেক্টরটাতে কিন্তু একটা বিশাল ডমিনেশন থাকবে। অলরেডি বিভিন্ন অর্গানাইজেশন তৈরি হয়েছে, যেমন তোমরা দেখবে যে ওই গুড়গাঁওয়ে একটা কিন্তু অর্গানাইজেশন তৈরি হয়েছে, একটা সেন্টার, একটা হেডকোয়ার্টার তৈরি হয়েছে এই এনার্জির একটা হেডকোয়ার্টার। সেখানে বিশ্বের বিভিন্ন দেশগুলোর মিলিয়ে মানে বিভিন্ন দেশগুলোকে সঙ্গে নিয়ে ওই অর্গানাইজেশনটা তৈরি হয়েছে, বিশেষ করে ইউরোপের দেশগুলো, যে তারা চাইছে আগামী দিনে যে ইন্ডিয়ার কাছ থেকে প্রচুর তারা কিন্তু এনার্জি সাপ্লাই পাবে নিজেদের দেশে। এগুলো কিন্তু হচ্ছে। যাই হোক, সেখানে আমরা প্রাইভেটলি এই জিনিসগুলোকে করার চেষ্টা করছি, আগামী দিনে হয়তো এই সম্ভাবনাটা তৈরি হতে পারে। তো মাথায় রেখো, এখন ইন্ডিয়া কিন্তু সেই এই 3 নম্বর পজিশনে আছে, এবং এই কারণেও কিন্তু তোমরা দেখবে আজকে যে ইন্ডিয়া বিভিন্ন যুদ্ধে নিজেকে ইনভলভ করাতে পারছে না বা করছে না, করাতে পারছে না বলবো না, করছে না, তার অন্যতম কারণটাও হচ্ছে যে সে যুদ্ধ করতে যাবে কেন। মানুষ সেই সময় যুদ্ধ করতে যায় বা হয়তো সে কেড়ে নিতে যায় কারো কাছ থেকে কিছু, যখন তার মধ্যে একেবারে এক প্রকার একটা স্কারসিটি দেখা যায়, যে একটা সমস্যা দেখা দিচ্ছে, যে হ্যাঁ সে হয়তো মানে তাকে কেড়ে নিতে হবে, তার কারণ তার কাছে নেই। কিন্তু ইন্ডিয়া বিভিন্ন যুদ্ধে অংশগ্রহণ করছে না, না করতে পারার বা নিউট্রাল পজিশন সবসময় আমরা ইন্ডিয়ান ফরেন পলিসিতে আমাদের নিই, তার অন্যতম কারণটাও কিন্তু এটা, যে আমাদের অভাবটা কিন্তু খুব কম। বিশেষ করে আগামী দিনে যে রকম ভাবে আমরা মানে আমাদের রাস্তাটা পরিষ্কার দেখতে পাচ্ছি, যে ফিউচার আমাদের ইকোনমির, তাতে করে আমরা কারোর সঙ্গে যুদ্ধে না জড়ালেও আমরা নিজেদের প্রোগ্রেসটা করাতে পারবো। কারো প্রয়োজন নেই কারো কাছ থেকে কেড়ে নেওয়ার, কারো উপর জবরদস্তি করার, এই সমস্ত কিছুর কোনো প্রয়োজন নেই। এই কারণে দেখবে ইন্ডিয়া সবসময় একটা কিন্তু নিউট্রাল পজিশন নিয়ে চলতে পারে, যেমনটা আমেরিকা করতো। আমেরিকা যে ওয়ার্ল্ডে যে সমস্ত ঘটনাগুলো ঘটতো সেগুলোকে কিন্তু কোনো রকম ভ্রুক্ষেপই করতো না। একেবারে তোমরা দেখবে 1900 সাল পর্যন্ত কোনো রকম ভ্রুক্ষেপই করতো না, তারা পাত্তাই দিত না। 1890 সাল থেকে স্পেসিফিক যদি বলি, 1890 সাল পর্যন্ত তারা কিন্তু কোনো রকম মানে ওয়ার্ল্ডে কি হচ্ছে তাদের নিয়ে সেটা কোনো মাথা ব্যথা নেই। তারা শুধুমাত্র নিজেদের ইন্ডিজিনাস ডেভেলপমেন্টের জন্য কিন্তু তারা ফোকাস করতো, পলিসি সেই রকম ভাবে তারা কিন্তু তৈরি করতো। তো পরবর্তীকালে তারা যখন তাদের নিজেদের ইকোনমিকে আরো বুস্ট দেওয়ার চেষ্টা করলো, তখন তারা কিন্তু ওয়ার্ল্ডের যে বেসিক প্রবলেম গুলো যেগুলো মানুষ ছাড়া দিয়ে উঠছিল সেগুলোতে তারা ফোকাসটা করলো। আমরাও ঠিক ওই একই ধরনের পলিসি বলতে পারো নিয়েছি, যে বিশ্বের বিভিন্ন দেশগুলিতে কি হচ্ছে, কোথায় কে যুদ্ধ করছে, আমরা এবং অনেক দেশ হয়তো ইউরোপে চাইছে যে আমরা তাদেরকে গিয়ে সাপোর্ট করি। রাশিয়ার বিরুদ্ধে বিশেষ করে যেমন বারবার আমাদেরকে তারা ফোর্স করে, আমরা কিন্তু সেখানে কিন্তু মানে নাক গলাই না, আমরা কিন্তু সেখানে মাথা ঢোকাই না। তার অন্যতম কারণ হচ্ছে যে আমাদের প্রয়োজন নেই, আমাদের আগে নিজেদের দেশটাকে, নিজেদের মাটিটাকে গোছাতে হবে, নিজেদের ঘরটাকে গোছাতে হবে। এগুলো হচ্ছে গুরুত্বপূর্ণ কারণ, এগুলো তোমরা একটু অ্যানালাইজ করলে দেখবে এই সমস্ত বিষয়গুলো সেখানে কিন্তু বেরিয়ে আসবে। এগুলো মাথায় রেখো। এই ইনফরমেশন গুলো যদি, গল্পগুলো যদি মাথায় থাকে, এগুলো যদি লিঙ্ক করতে পারে এরকম ভাবে, তাহলে কোয়েশ্চেন যাই আসুক না কেন ইজিলি করে আসতে পারে। সেকেন্ড কোয়েশ্চেন দেখো কি বলেছে, এটা ফিনিশ করে দিই আগে। সেকেন্ড কোয়েশ্চেন দেখো, সেকেন্ড কোয়েশ্চেন কি বলেছে, সেকেন্ড কোয়েশ্চেন বলেছে what was the figure of judges in the constitutional bench of Keshavanand Bharati versus state of Kerala 1973 তে হয়েছিল। এই কোয়েশ্চেনটাকে না 3-4 রকম ভাবে জিজ্ঞেস করে পরীক্ষায়। একটা প্রশ্ন জিজ্ঞেস করে, যে একবার জিজ্ঞেস করেছিল যে কেশবানন্দ ভারতী ভার্সেস মানে এর এগেইনস্টে কে ছিল, এই যে কেসটা কেশবানন্দ করেছেন, তো তিনি কোন রাজ্যের বিরুদ্ধে করেছেন, তো এটা স্টেট অফ কেরালার বিরুদ্ধে এই কেসটা করেছিল। ঠিক আছে, এটা এক নম্বর। দ্বিতীয় হচ্ছে যেটা কত সালে ঘটেছিল, 1973 এটা কিন্তু এই কেসটার জাজমেন্টটা এসেছিল, এটাও কিন্তু পরীক্ষা জিজ্ঞেস করে। তৃতীয় হচ্ছে এখানে যে ওই বেসিক স্ট্রাকচার ডক্টরিনের কথা যেটা জাজমেন্ট ছিল, যে বেসিক স্ট্রাকচার একটা কনস্টিটিউশনের আছে, সেটাকে কোনো রকম ভাবে ভায়োলেট করা যাবে না। ঠিক আছে, যে কোনো মতেই সেটাকে ভায়োলেট করা যাবে না, এটা একটা মেন খাঁচা বলতে পারো। তো সেই মেন খাঁচাটাকে কখনো কিন্তু কনস্টিটিউশনে ভেঙে ফেলা যাবে না। তুমি ওটার উপরে তুমি যা কিছু তৈরি করার পরও কিন্তু ওটাকে ভেঙে ফেলা যাবে না, কারণ ওটাকে ভেঙে দেওয়া মানে হচ্ছে যে বেসিক যে আইডিওলজি একটা দেশের ডেমোক্রেটিক, একটা দেশের যে একেবারেই তার ডেমোক্রেটিক রিপাবলিক সেকুলার যে আইডিওলজি, সেটাকে কিন্তু ভেঙে দেওয়া হয়, অর্থাৎ যেগুলো আমাদের প্রিএমবেলে বলা হয়েছে। তো স্বাভাবিকভাবেই এটাকে এখানে আমরা দেখতে পাবো এই জাজমেন্টের মধ্যে দিয়ে বেসিক স্ট্রাকচার ডক্টরিনের কিন্তু আমাদের কনস্টিটিউশনের সেখানে কিন্তু বেরিয়ে এসেছিল। এটা একটা প্রশ্ন হয় সেখানে। আর একটা প্রশ্ন হয়, সেটা হচ্ছে যে এক জায়গায় বা 2 জায়গায় আমি দেখেছি, আমি এই কারণে আজকে যখন কোয়েশ্চেনটা দেখলাম আমি দিয়েই দিলাম। তো সেটা হচ্ছে যে কতজন মানে বিচারক মিলে এই জাজমেন্টটা দিয়েছিলেন, বা এই বিচারকের জাজমেন্ট ছিল। তো সেটা 13 জন মিলে ছিল, এবং ভারতের ইতিহাসে এটাও মনে রাখো, ভারতের ইতিহাসে সব থেকে বড় কোনো জাজমেন্ট, যে সব থেকে বড় কোনো বেঞ্চ, জাজমেন্ট বলবো না, সব থেকে বড় কোনো বেঞ্চ, যে বেঞ্চে 13 জন বিচারক ছিলেন, এর থেকে বেশি কিন্তু বিচারক এখনো পর্যন্ত তৈরি হয়নি, বিচারকের বেঞ্চ তৈরি হয়নি। যে আমরা জানি যে যখনই কোনো একটা, এবং আগামী দিনে যদি আবার এরকম সম্ভাবনা তৈরি হয় যে বেসিক স্ট্রাকচার ডক্টরিনটাকে হয়তো কেউ ব্রেক করতে চাইছে, তাতে হয়তো যেমন এখন একটা দীর্ঘদিন ধরে একটা যেমন দেখবে এই নির্বাচনে একটা ইস্যু কাজ করছে বা একটা আলোচনা বিষয় ঘোরাফেরা করছে, যে সরকার
400 যদি বেশি পায় তাহলে তাদের একটা নিজেদের মোটিভস আছে। সেই মোটিভসটা কি? সেই মোটিভসটা হচ্ছে তারা বোধহয় হিন্দু রাষ্ট্র বানাবে, তাই না? এই কারণে 400 পার 400 পার 400 পার করছে। এবং 400 পারের কি দরকার? একটা মেজরিটি, মিনিমাম মেজরিটি পেলেই তো হলো। কিন্তু তারা 400 পার করছে। তো এটা তাদের এক এমপি যেমন সেটা রিভিল করে দিয়েছে যে সরকারের মোটিভটা হচ্ছে যে তারা হিন্দু রাষ্ট্র বানাবে, তারা কনস্টিটিউশনকে সংশোধন করবে, সেখানে সেকুলারিজমের যে কনসেপ্ট সেগুলোকে তারা সেখান থেকে রিপ্লেস করে হিন্দুনাইজেশন সেটাকে করবে। তো যাই হোক, এখন মানুষ যেদিকে ভোট দেবে নিশ্চয়ই সেটাই হবে সেই হিসেবে। তো বিষয়টা হচ্ছে এখন এটাই যে এখানে আমরা কি দেখতে পাবো? এখানে আমরা দেখতে পাবো যে এখন এই সেকুলার আইডিওলজিটাকে ব্রেক করে বা সেকুলারিজমের যে শব্দ সেটাকে যদি এখন উইথড্র করে বা ছুড়ে ফেলে দিয়ে যদি এখন সেই জায়গায় হিন্দুনাইজেশন বা অন্য কোনো শব্দ যদি বসাতে চায় যেটা হয়তো বেসিক স্ট্রাকচারের বিরুদ্ধে, তাহলে কি করতে হবে? তাহলে এর থেকেও বড় বেঞ্চ তৈরি করতে হবে। সেই বেঞ্চটা কত হবে? সেই বেঞ্চটা এখানে বলছে 13 থেকে আরো 2 জন বেশি হতে হবে, 15 জন হতে হবে। 2 জন কেন বেশি হতে হবে? তার কারণ বেঞ্চের জাজমেন্ট গুলো সবসময় তোমরা দেখবে বিজোড় সংখ্যায় আসে। মানে এখানে তোমরা দেখবে বিজোড় জোড় সংখ্যা রাখা হয় না, তার অন্যতম কারণ হচ্ছে জোড় সংখ্যা যদি থাকে, ইভেন্ট সংখ্যা রাখা হয় না। ইভেন্ট সংখ্যা রাখা হয় না তার কারণ হচ্ছে যে ইভেন্ট সংখ্যা যদি থাকে তাহলে সমানে সমানে জাজমেন্ট আসতে পারে। মানে হয়তো অপিনিয়ন যে হয়তো যদি এখানে এটা 13 না হয়ে যদি 14 হতো তাহলে কি হতো, বা 12, যেমন 12 আছে, তো 12 যদি হতো তাহলে কি হতো? 6 জন হয়তো পক্ষে বলেছে, 6 জন বিপক্ষে বলেছে, তাহলে আলটিমেটলি কোনো ডিসিশনসটা কিন্তু কোনো ডিসিশন দাঁড়াবে না। ঠিক আছে, এটা একটা এক প্রকার নিউট্রাল একটা পজিশনে চলে আসবে, ব্যালেন্স পজিশনে চলে আসবে। কিন্তু এটা তো হয় না, জাজমেন্ট সবসময় কি হবে? মেজরিটির অপিনিয়ন্সে হয়। তো এই কারণে সবসময় তোমরা দেখবে একটা অড নাম্বার এখানে চুজ করা হয়, অর্থাৎ 13 নম্বরটিকে চুজ করা হয়েছে, বিজোড় নম্বরটিকে চুজ করা হয়েছে। এরপরে যখন যদি এই কনস্টিটিউশনাল বেঞ্চ যদি আবার নতুন করে বসে এবং এই আগের এই জাজমেন্টটিকে যদি তারা এখানে আবার নতুন করে যদি তারা পরীক্ষা করার চেষ্টা করে যে না, আমরা আগের জাজমেন্ট যেটা দিয়েছিলাম সেটাকে আমরা পরীক্ষা নিরীক্ষা করে দেখব, তাহলে এটার থেকেও বড় জাজ এটা বেঞ্চ তৈরি হবে। সেই বেঞ্চটা হবে 15 জনের বেঞ্চ। যেটা মাথায় রাখবে, এখনো পর্যন্ত সব থেকে বড় বেঞ্চ হচ্ছে কিন্তু এই কেশবানন্দ ভারতী বেঞ্চ। 13 জন সদস্যকে জাজেসকে নিয়ে তৈরি হয়েছিল এবং সেখানে কিন্তু চিফ জাস্টিস সেই সময় ছিলেন। তো এগুলো একটু মাথায় রেখো, এগুলো বারবার কিন্তু পরীক্ষায় জানতে চায়। এবং বেসিক স্ট্রাকচার ডক্টরিন তো বোধহয় 15-20 বার জিজ্ঞেস করেছে, দেখে নিন। 3 নাম্বার দেখো, 3 নাম্বার কোয়েশ্চেন কি বলেছে? ইন হুইচ অফ দ্য ফলোইং কান্ট্রিজ ইন্ডিয়া ইনফ্লুয়েন্স, ইন হুইচ অফ দ্য ফলোইং কান্ট্রিজ India's influence of it was going to reduce as India is forced to withdraw its troops from that country by 10th May 2024 as the deadline set by that country. অর্থাৎ এটাও তোমরা দেখবে কিছুদিন যাবত আলোচনায় আছে এবং তোমাদের আমি ওই যে জেএনইউ এর একজন প্রফেসরের একটা এডিটোরিয়াল লেখা আমি তোমাদের এক্সপ্লেন করছিলাম তোমাদের সামনে। তখনও বলছিলাম যে সাউথ এশিয়াতে আমাদের রোলটা কমছে, ইম্পর্টেন্সটা কমছে। আমাদের গ্লোবালি যেমন গ্লোবালি আমরা যেমন রাইজ করছি, অন্যদিকে আমরা রিজিয়নালি কিন্তু আমাদের ডিক্লাইন করছে, আমরা নিজেরা কিন্তু আমাদের ডিক্লাইন ঘটছে। তো এইখানে আমরা কি দেখতে পাবো? এখানে আমরা দেখতে পাবো যে এই যে আশেপাশে যে দেশগুলো আছে যেটাকে আমরা সাউথ এশিয়ার দেশ বলছি, যে যেমন মালদ্বীপ, এখানে উত্তরটা মালদ্বীপের কেসটাই বলি। মালদ্বীপে তোমরা দেখবে যে এখন যারা পাওয়ারে আছে, যে 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 সরকার পাওয়ারে আছে, সেই সরকার আমরা দেখতে পাবো মালদ্বীপে তারা প্রো চায়না। তারা ওখানে দেখবে দুটো পলিটিক্যাল পার্টি আছে। একটা পলিটিক্যাল পার্টি হচ্ছে তোমরা প্রো ইন্ডিয়া পাবে, আর একটা পলিটিক্যাল পার্টি হচ্ছে তোমরা প্রো চায়না পাবে। এই মুহূর্তে যে পলিটিক্যাল পার্টিসটি পাওয়ারে আছে তারা দীর্ঘদিন ধরে ওই পলিটিক্যাল সোশ্যালাইজেশন করেছে এইরকম ভাবে যে ইন্ডিয়া তাদেরকে এক্সপ্লয়েট করছে, ইন্ডিয়ান ট্রুপস সেখানে কিন্তু রয়েছে এবং এটা ইন্ডিয়া তাদের মালদ্বীপের জন্য কি হয়েছে না, তাদের সোভারেনিটির উপর এক প্রকার অ্যাটাক, তাদের ইন্ডিপেন্ডেন্সটা সেখানে নাকি নেই। তো এই ধরনের একটা বলতে পারো যে তাদের ওই বলা হয় যেটাকে প্রো চায়না। তো প্রো চায়না এখানে কিছু লিডার্স আছেন তাদের নিজেদের দেশে, তারা জনগণকে এরকম ভাবে বুঝিয়ে, এবং জনসংখ্যা যেহেতু খুবই কম, 10 লাখের থেকেও কম জানো তোমরা, তো বা 10 লাখের কাছাকাছি, স্বাভাবিকভাবে জনগণকে ভুল বোঝানো বা কোনো একটা আইডিয়াকে সেখানে প্রতিষ্ঠিত করা, এস্টাবলিশ করা নট সো ডিফিকাল্ট। পলিটিক্যাল সোশ্যালাইজেশনটা অনেক ইজি, বুঝতেই পারছো, কারণ মানুষের কাছে পৌঁছানোটা তাদের খুব ডিফিকাল্ট নয়, খুব সহজে পৌঁছানো, যেমন প্রত্যেকের কাছে ইন্ডিভিজুয়ালি পৌঁছানো যায়। যেমন তোমরা দেখবে গোয়াতে যেভাবে ইলেকশন হয়, গোয়ার ইলেকশন দেখলে তোমাদের মন ভেঙে যাবে, কারণ আমরা যারা এখানকার ইলেকশন দেখেছি তারা দেখে আমরা একটা মেলাপূর্ণ একটা ব্যবস্থা থাকি, যে একটা সেখানে হাট বা মেলা বা একটা সেরকম উৎসব ব্যাপার থাকে। কিন্তু গোয়াতে গেলে তোমরা এটা পাবে না, কারণ সেখানে 40টা তো সিট তাদের বিধানসভার, এবং প্রত্যেকটা এমএলএ এখানে একজন কাউন্সিলরের যতটা সিট তার মানে কাউন্সিলরের আন্ডারে যতগুলো ভোট আছে তার থেকেও দেখবে কম হয়তো ওদের এখানে এমএলএ এর জন্য একজন ভোটার আছে। যাই হোক, তো এখানে আমরা দেখতে পাবো কি যে মালদ্বীপে এই কারণে কি হচ্ছে যে এতটা ডিফিকাল্ট নয় সেখানে মানুষের কাছে পৌঁছানো, তাদেরকে কোনো ইস্যুকে পলিটিক্যাল সোশ্যালাইজ করা। তো এটাকে তারা লিডাররা সোশ্যালাইজ করে দিয়েছে এরকম ভাবে যে ইন্ডিয়ান ট্রুপ, যেটা তোমরা মাথায় রাখবে,
যে ওই একটা সময় কিন্তু ওই ইন্ডিয়াই তাদেরকে গিয়ে বাঁচিয়েছিল আবার তাদের পাকিস্তান থেকে তখন যখন তোমরা দেখবে যে ওই সৈন্য সেখানে গিয়ে সরি শ্রীলঙ্কা থেকে সৈন্য গিয়ে তাদেরকে বিভিন্ন ধরনের দেখবে জঙ্গি গোষ্ঠী তাদেরকে অ্যাটাক করছিল তখন ইন্ডিয়াই তখন গিয়ে তাদেরকে বাঁচিয়েছিল। তো তারপর থেকে একটা মোটামুটি আমরা দেখতে পাবো তাদের সিকিউরিটির জন্য তাদের নিজেদের সিকিউরিটির জন্য ইন্ডিয়ান ট্রুপ সেখানে ডিপ্লয় করে রাখা হয়েছে। তো সেই ট্রুপ এখন তারা কি চাইছে না, তারা বলছে এই ট্রুপ নাকি তাদের একটা বড় ধরনের ইন্ডিপেন্ডেন্সটাকে নষ্ট করছে, তাদের ইন্টারনাল পলিসির ক্ষেত্রে, ইকোনমিক্স এর ক্ষেত্রে, পলিটিক্স এর ক্ষেত্রে একটা বড় ধরনের নাকি ইন্টারফেয়ার। এটাকে তারা চাইছে না। এখন এই কারণে এখন একটা নতুন কনসেপ্ট গড়ে উঠেছে বা এই ধরনের পলিটিক্যাল সোশ্যালাইজেশনের ফলে একটা নতুন তাদের একটা নিউ ন্যাশনালিজমের একটা পলিসি কাজ করতে, এটাই যে তারা ইন্ডিয়ার ট্রুপসকে বের করে দিতে চাইছে। এটা নিয়ে কন্ট্রোভার্সি হলো কিছুদিন আগে, তোমরা দেখলে ভীষণ রকম ভাবে বাজে রকম ভাবে কন্ট্রোভার্সি হলো। কিন্তু দুটো দেশ এখন সম্মতি এই একটা সিদ্ধান্তে এসে, এবং তারা হুঁশিয়ারি দিয়েছিল মালদ্বীপ যে ইন্ডিয়ার ট্রুপকে বলেছে বা ইন্ডিয়ান গভর্নমেন্টকে বলেছে যে তোমরা ইমিডিয়েটলি ট্রুপস উইথড্র করো। তো এই ধরনের একটা সেইখানে তো কন্ট্রোভার্সি চলছিলই। যাই হোক ফাইনালি দুটো দেশের সম্মতিতে এখন কি হয়েছে, দুটো দেশের এগ্রিমেন্টের ফলে এখন এটা ডিসাইড হয়েছে যে তারা সেখান থেকে মালদ্বীপ থেকে ট্রুপ তারা ইন্ডিয়া তুলে নেবে। এই মুহূর্তে আমরা দেখতে পাবো কি যে আমরা ইন্ডিয়া মালদ্বীপ থেকে সমস্ত ট্রুপস বাই 10 মে তুলে নিতে যাচ্ছি। তো এই আজকে গতকাল যেমন হয়েছে কি যে 51 জন ট্রুপ সেখান থেকে উঠে চলে এসেছে আমাদের ইন্ডিয়াতে, ফেরত এসেছে। আগামী 10 তারিখ মানে বোধহয় আগামীকালকের মধ্যে বাকি যারা ট্রুপ আছে তারাও কিন্তু ফেরত চলে আসবে। তো এগুলো এর পাশাপাশি আমরা এটাও দেখতে পাবো যে এই এক্সটার্নাল ফরেন মিনিস্টার যিনি এতটা বড় সেখানে দেখবে এর আগে যিনি এক্সটার্নাল ফরেন মিনিস্টার ছিলেন, আহ তার ফিরকা চেঁচামেচিতে বিশেষ করে এটা হইচই এটা খুব হয়েছিল। তো স্বাভাবিকভাবে সেখানে তিনি ক্ষমাও চেয়েছিলেন তার সরকারের তরফ থেকে। যাই হোক, তো ফাইনালি আমরা কি দেখতে পাবো, এখন আমরা দেখতে পাবো যে একদিকে তারা এই ধরনের ইন্ডিয়ান ট্রুপস যেটা ওদের ল্যান্ডে আছে সেটাকে তারা সেখান থেকে তাড়িয়ে দিতে চাইছে। অন্যদিকে আমরা দেখতে পাবো এক্সটার্নাল মিনিস্টার তাদের যিনি আছেন তিনি এখন ইন্ডিয়াতে এসেছেন, ইন্ডিয়াতে এসে এখন ইন্ডিয়ান ফরেন মিনিস্টারের সঙ্গে মিটিং করছেন এবং তারা আহ, আরো ভালো রিলেশন সেখানে বা তাদের আমাদের সঙ্গে তাদের যে একটা সম্পর্ক সেই সম্পর্কটাকে আরো শক্তিশালী করছে। তো দেখো একদিকে মানে ইন্টারন্যাশনাল রিলেশনস বা পলিটিক্স এর চির বন্ধু চির শত্রু বলে কেউ কিছু হয় না। তো স্বাভাবিকভাবে আমরা দেখতে পাবো যে একদিকে আমাদের ফোর্স ওখান থেকে বেরিয়ে আসছে যেটাতে হয়তো আমাদের নিজেদের যে একটা ইনফ্লুয়েন্স, মানে সত্যি কথা বলতে এটা হ্যাঁ এটা একটা ইনফ্লুয়েন্স তো বটে। তো সেই ইনফ্লুয়েন্সটা যেমন আমাদের উপর ওদের উপর থেকে কমে যাচ্ছে, অন্যদিকে তারাই আবার রিয়েলাইজ করছে যে ইন্ডিয়ার সঙ্গে তাদের কিন্তু কিছু কিছু টাই দরকার, কিছু কিছু সম্পর্ক স্ট্যাবলিশ করা যাওয়ার দরকার। তার কারণ একাধিকভাবে যদি মানে শুধুমাত্র যদি ইন্ডিয়া চায়নার যদি ইনফ্লুয়েন্স তাদের উপর বৃদ্ধি পায় মুশকিল হবে, বা চায়না সবকিছুতে তাদের সাপ্লাই দিতে পারবে না। ইন্ডিয়ার কাছ থেকে প্রচুর যেমন ড্রাগস বা আরো অনেক কিছু বিষয়, বিশেষ করে ড্রাগস মেডিসিন, তো সেগুলো আমরা যেমন সাপ্লাই করে থাকি এবং তারা সেগুলোতে অভ্যস্ত হয়ে গেছে বা তাদের সেগুলো দরকার কেবলমাত্র সেগুলো ইন্ডিয়ার কাছ থেকেই পাবে। তো সেগুলো তো তারা পাবে না, বা অন্য কোনো দেশ থেকে পেলেও তারা অনেক বেশি দামে তাদেরকে কিনতে হবে, কস্টটা তাদের খুব বেশি হয়ে যাবে। তো ফলে তারা ইন্ডিয়ার সঙ্গে সেই রিলেশনটাও ব্রেক করতে চাইছে না। এখন এই কারণে দেখবে যে ইন রিলেশনে পলিটিক্স এই ধরনের আপস এন্ড ডাউন গুলো চলতেই থাকে। বাট এটা আমাদের বুঝতে হবে যে আমাদের এইরকম ভাবে যে একদিকে মালদ্বীপ, অন্যদিকে পাকিস্তান, নিচের দিকে শ্রীলঙ্কা, এদিকে পশ্চিম দিকে বাংলাদেশ। আজকের একটা রিপোর্ট বেরিয়েছে, সেই রিপোর্টেও দেখবে যে প্রত্যেকটা দেশগুলো সাউথ এশিয়ার দেশগুলো প্রত্যেকে কিন্তু দেখবে তোমরা ওই চায়নার যে ডেট ট্র্যাপ যেটাকে আমরা বলি যে ঋণের যে জাল, সেই ঋণের জালে তারা কিন্তু জড়িয়ে গেছে। আজকে রিপোর্টটা ভালো করে পড়বে, দেখবে খুব সুন্দর একটা রিপোর্ট বেরিয়েছে এডিটোরিয়াল পেজে, সেখানে বলেছে যে কিভাবে সাউথ এশিয়ার দেশগুলো চায়নার ট্র্যাপে জড়িয়ে গেছে এবং ইন্ডিয়ার জন্য কতটা এটা অ্যালার্মিং, ইন্ডিয়ান ফরেন পলিসির জন্য। এগুলো নিয়ে তোমরা আগামী দিনে গবেষণা করতে পারো, রিসার্চ করতে পারো। ইন্ডিয়ার ডেমোক্রেসির জন্য, ইন্ডিয়া ডেভেলপমেন্টের জন্য এটা ভীষণ রকম ভাবে কিন্তু অ্যালার্মিং। ইন্ডিয়ার ডেমোক্রেসি কিন্তু ডিস্ট্রয় করে যেতে পারে, সরি ডিস্ট্রয় বলছি, ইন্ডিয়ার একটা থ্রেট সেখান থেকে কিন্তু আসতে পারে, চারদিক থেকে কিন্তু আসতে পারে। একদিকে আমরা গ্লোবালি রাইজ করছি আর অন্যদিকে আমরা রিজিয়নালি এই সমস্ত দেশগুলিতে আমরা আমাদের নিজেদের ইনফ্লুয়েন্সটা কমে যাচ্ছে এবং চায়নার ইনফ্লুয়েন্সটা বৃদ্ধি পাচ্ছে। এটা কিন্তু আমাদেরকে কিন্তু ভাবতে হবে লং রানে, এটাকে আমরা কিভাবে আটকাবো। লাস্ট কোয়েশ্চেন যেখানে দেখো কি বলেছে, লাস্ট কোয়েশ্চেন বলেছে হুইচ কান্ট্রি লঞ্চ দ্য ট্রাম্প, হুইচ কান্ট্রি launch the Trump Community for Shared Future as their foreign policy for economic development। অর্থনৈতিক উন্নয়নের জন্য তাদের ফরেন পলিসিতে তারা কি করেছে, কমিউনিটি ফর শেয়ার ফিউচার, যে একই সঙ্গে তারা একটা নতুন একই ধরনের ফিউচার তারা তৈরি করবে, এই ধরনের একটা আইডিওলজি তারা কিন্তু প্রমোট করেছে। এটা চায়না করেছে, চায়না প্রায় 10 বছর আগে এই ধরনের আইডিওলজি বা এই ধরনের একটা টার্মিনোলজি তারা এখানে কিন্তু প্রমোট করেছিল। চায়না অনেক ধরনের এই ধরনের তাদের ফরেন পলিসি বলতে পারো যে প্রিন্সিপালস বা বলতে পারো পলিসি তারা লঞ্চ করে রেখেছে। তো তার মধ্যে হচ্ছে এটা একটা। এরা আরেকটা খুব গুরুত্বপূর্ণ পলিসি চায়নার, যেটা হচ্ছে সত্যিই খুব ভয়ানক ব্যাপার একটা, এটা বুঝিয়ে দিচ্ছে যে চায়না ভীষণ অ্যাগ্রেসিভ, সেটা হচ্ছে পাম এন্ড ফাইভ ফিঙ্গার পলিসি। এগুলো তোমাদের ইন্দো চায়না রিলেশন পড়া থেকে আমি বলেছি, তারপরে একটু রিপিট করে দিচ্ছি কারণ এগুলো বারবার জিজ্ঞেস করে।
পাম এন্ড ফাইভ ফিঙ্গার্স পলিসি। পাম এন্ড ফাইভ ফিঙ্গার্স মানে হচ্ছে যেটা হচ্ছে পাম হাতের তালু, আর ফাইভ ফিঙ্গার্স মানে হচ্ছে এটা হচ্ছে উপর দিক থেকে তাকাও, মানে ম্যাপের দিক থেকে তাকাও। তো এটা পামটা হচ্ছে কি, পামটা হচ্ছে তিব্বত, তিব্বতের ম্যাপটার দিকে যদি তাকাও তাহলে বুঝতে পারবে যেটা তিব্বতটা হচ্ছে পাম, ফাইভ ফিঙ্গার্সটা হচ্ছে যেমন হচ্ছে লাদাখ ওখানে, তারপরে দেখবে নেপাল, তারপরে দেখবে সিকিম, তারপরে দেখবে অরুণাচল প্রদেশ, ঠিক আছে, এবং আর একটা আছে, ও হ্যাঁ ভুল করলাম, লাদাখ, নেপাল, সিকিম, ভুটান আর অরুণাচল প্রদেশ, এই যে পাঁচটা। তো এটাকে বলা হচ্ছে পার্মানেন্ট ফাইভ ফিঙ্গার্স পলিসি। এই পলিসি গুলো দিয়ে তারা বোঝানোর চেষ্টা করছে এটাই যে যে এই দেশগুলো হচ্ছে তারা একটা সময় দখল করবে, এগুলো তারা তাদের নিজেদের ভূখণ্ড বলে দাবি করে, তারা এগুলোকে দখল করবে। তো এখন বুঝতেই পারছো যে ইন্ডিয়ার একটা বড় ধরনের ডমিনেশন আছে বলে, ইন্ডিয়া একটা পাওয়ারফুল কান্ট্রিজ বলে তারা এগুলো করতে পারছে না। এবং ইন্ডিয়ারও ল্যান্ড বুঝতেই পারছো, সিকিম এবং লাদাখের কথা বললাম, অরুণাচল প্রদেশ, তার মধ্যে তিনটে ইন্ডিয়ারই পার্ট, সেগুলোকে তারা নিজেদের বলে দাবি করে। তো এগুলো আমাদেরকে কিন্তু ভাবতে হবে যে এই পলিসিস গুলো কিন্তু আমাদের জন্য ভীষণই, মানে চায়নার এই পলিসিস গুলো কিন্তু আমাদের জন্য ভীষণ ভাবে কিন্তু একটা 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 সিগন্যাল দেয় যে আমাদেরকে সব রকম পরিস্থিতিতে তৈরি থাকতে হবে। তো তাদের অনেক ধরনের পলিসি আছে। আর একটা পলিসি আছে যেমন বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ, ঠিক আছে, তো সেটা পুরোনো একটা রোডকে তারা আবার নতুন করে তৈরি করার চেষ্টা করছে, এবং সেই সিঙ্গেল কোনো রোড নয়, মানে রোডটা সিঙ্গেল কিন্তু সেখানে মাল্টিফেসেড সেখানে হবে, এক প্রকার বলতে পারো জলপথ তৈরি হবে সেখানে, সড়ক পথ তৈরি হবে সেখানে, আবার ট্রেন পথ তৈরি হবে। এইরকম বিভিন্ন রকমের মানে রাস্তা, তো বিভিন্ন রকম পদ্ধতিতে তার রাস্তা তৈরি করে তারা কি করবে, একেবারেই বুঝতে পারছো যে একেবারে নিজেরা ওই আহ জাপান থেকে শুরু করে একেবারেই বুঝতে পারছো যে ইউরোপ পর্যন্ত, আফ্রিকা হয়ে ইউরোপ পর্যন্ত তারা কিন্তু চলে যাবে। এবং এটা কিন্তু তারা ওই লাদাখের মাঝখান দিয়ে ওটাকে নিয়ে আসবে বলতে পারো। লাদাখের উপর দিয়ে কাশ্মীর, আমাদের কাশ্মীরের পার্ট, কাশ্মীর যেটা আছে সে কাশ্মীরের ভেতর দিয়ে পাকিস্তান হয়ে তারা কিন্তু এই ধরনের একটা রোড তৈরি করবে। এগুলো আমাদের জন্য খুব গুরুত্বপূর্ণ, এগুলো আমাদেরকে বুঝতে হবে। তো এখানে এই ধরনের একটা পলিসি হচ্ছে কমিউনিটি ফর শেয়ার ফিউচার। সেটা হচ্ছে যে তারা একটা এমন ধরনের কমিউনিটি তৈরি করতে চায় যে কমিউনিটি বা গ্রুপ কি করবে, একই ধরনের তারা ভবিষ্যৎ নির্ধারণ করবে বা ভবিষ্যতের উপর কাজ করবে, একই ধরনের ভবিষ্যতে তাদের কিছু কিছুটা পার্টিসিপেশন থাকবে। তো এই উদ্দেশ্যে আমরা দেখতে পাবো সাইবেরিয়া বলে একটা ইউরোপের একটা দেশ, দেখবে সাইবেরিয়া বোধহয় দেখছিলাম, সেই দেশের সঙ্গে তারা একটা এগ্রিমেন্ট করেছে, সেই এগ্রিমেন্টে তারা এই এগ্রিমেন্টটা করেছে, শেয়ার ফিউচারের একটা এগ্রিমেন্ট করেছে, এবং এটা ইউরোপের প্রথম কোনো দেশ যার সঙ্গে এগ্রিমেন্ট করেছে। এবং আগামী দিনে তার সঙ্গে ইকোনমিক, যেটাকে বলা হচ্ছে যে একেবারেই স্ট্র্যাটেজিক যে ইকোনমিক কোঅপারেশন, সেই ইকোনমিক কোঅপারেশনটাকে আরো এগিয়ে নিয়ে যাবে। এবং ধীরে ধীরে তারা কি করছে না, ইউরোপে তাদের নিজেদের কিন্তু ডমিনেশনটা কিন্তু বৃদ্ধি করছে। তারা ইকোনমিক্যালি এতদিন করছিল এটা আমরা দেখছিলাম, মানে এখনো করছে, কিন্তু প্যারালালি তারা এবার কি করছে না, নিজেদের এক্সিস্টেন্সটা, পার্মানেন্ট এক্সিস্টেন্সটা তারা কিন্তু সেখানে গিয়ে রাখছে, তাদের নিজেদের বিভিন্ন রকম এক্সিস্টেন্স সেখানে গিয়ে রাখছে। তো এটাও কিন্তু একটা একটা বার্তা দিচ্ছে যে ইন্ডিয়াকেও কিন্তু প্যারালালি রেডি থাকতে হবে। তো এই বিষয়গুলোই আমরা বুঝতে পারবো যে, এবং বুঝতেই পারছো তারা বিভিন্ন ইউরোপীয় দেশগুলোর সঙ্গে যদি এই ধরনের একটা স্ট্র্যাটেজিক ইকোনমিক কোঅপারেশন এর মধ্য দিয়ে নিজেদের ইকোনমিকে যদি তারা বুস্ট করে বা ডেভেলপ করে, ইন্ডিয়ার জন্য এটা একটা ভীষণ অ্যালার্মিং, যে ইন্ডিয়াকে ভাবতে হবে যে প্রতিবেশী দেশ যদি এত অর্থনৈতিকভাবে শক্তিশালী হয়ে যায়, তাহলে সেই অর্থনীতি থেকে কাজে লাগিয়ে সে কিন্তু নিজের, আমাদের উপর সেটা কিন্তু একটা নেগেটিভ ইম্প্যাক্ট ফেলতে পারে। অর্থাৎ বিভিন্ন অস্ত্র শস্ত্র বানাবে, সেটা দিয়ে আরো মিলিটারিকে তারা শক্তিশালী করবে, করে আমাদের উপর কিন্তু অ্যাটাক করবে, ঠিক আছে এগুলো। এবং তোমরা জানো যে তাদের ট্রুপ, বিশাল বড় একটা ট্রুপ সেখানে, তাদের বা বিভিন্ন ধরনের পাওয়ার যেগুলো, সেগুলো সবই শক্তিশালী পাওয়ার। এই কারণে দেখবে এটাকে কাউন্টার করার জন্যই আমরা এই যে অগ্নিবীরের কথা উচ্চারণ করছিলাম, অগ্নিবীরটা আসলে ওই কারণেই নিয়ে আসা হয়েছে বলতে পারো, যে যেভাবে আমাদের প্রতিবেশী দেশ নিজের ট্রুপস কে শক্তিশালী করেছে, ইয়াং জেনারেশন কে সেখানে কাজে লাগানোর চেষ্টা করছে, বা আরো দেশগুলোতে তোমরা দেখবে, রাশিয়াতে যেমন দেখবে এক প্রকার বাধ্যতামূলক ভাবে সেনাবাহিনীতে যেতে হবে, এই পলিসি গুলো আছে। বা ইউরোপেরও দেশ, বিভিন্ন দেশগুলো একটা সময় বিভিন্ন পলিসি নিয়ে এসেছিল, এইরকম পলিসি নিয়ে এসেছিল যে তুমি তোমাকে দেশের হয়ে তোমাকে একবার তোমাকে কিন্তু মিলিটারিতে অংশগ্রহণ করতেই হবে। তো এই যে পলিসিস গুলো, এগুলো অনেকে আবার আইডিয়ালিস্ট থিঙ্কার, যখন যখন থিওরি গুলো পড়াবো তখন বলবো যে আইডিয়ালিস্ট থিঙ্কাররা আবার এটাকে আবার নিন্দা করে, সমালোচনা করে, যে সবার আগে কেন তুমি তাকে মিলিটারিতে পাঠাবে, সবার আগে তাকে তুমি আগে শিক্ষা দাও, তাকে তুমি স্বাস্থ্য দাও, তাকে একটা ভালো লিভিং স্ট্যান্ডার্ড দাও, তারপরে মিলিটারিতে পাঠাবে। তো মিলিটারিতে যখন তুমি পাঠাচ্ছ তখন এক প্রকার ওই বাস্তববাদীটাকে মাথায় রেখে পাঠাচ্ছ, এটাই যে তুমি কি করবে না, যুদ্ধের জন্য রেডি রাখছো, তো এক প্রকার যুদ্ধ যুদ্ধ খেলা। তো এগুলো ঠিক নয়, ইন্টারন্যাশনাল রিলেশনস আইডিয়ালিস্ট থিওরি গুলো এগুলো কিন্তু বিশ্বাস করে না, বা এগুলোর উপর কিন্তু ভরসা করে না। যাই হোক, এগুলো আমরা ঘুরিয়ে ফিরিয়ে অনেক কথাই এখানে আসতে পারে, এগুলো আমাদের এত ডিটেলসে যাওয়ার প্রয়োজন নেই, বাট মোটামুটি ভাবে এগুলো মনে রেখো। মোটামুটি তোমরা যদি 1 বছর যদি কারেন্ট অ্যাফেয়ার্স প্র্যাকটিস করো, মানে যেভাবে ক্লাস করছো, 1 বছর যদি তোমরা কারেন্ট অ্যাফেয়ার্স প্র্যাকটিস করো, তাহলে তোমরা দেখবে যে ফরেন পলিসিতে তোমরা ভীষণ রকম ভাবে কিন্তু শক্তিশালী হয়ে যাবে, মানে ভীষণ স্ট্রং হয়ে যাবে। এবং যে কোনো বিষয় নিয়ে যে কোনো মুহূর্তে তোমরা কিন্তু রিসার্চ করার জন্য নতুন নতুন টপিক কিন্তু তোমাদের মাথায় আসবে।
কন্টেন্ট তোমাদের মাথায় আসবে এবং রাতারাতি তোমরা কিন্তু আর্টিকেলস লিখতে পারবে। ঠিক আছে, আর্টিকেলস লিখতে পারবে, বইয়ে সেখানে চ্যাপ্টার লিখতে পারবে, এগুলো কিন্তু হবে। তো এই কারণে তোমাদের বলবো যে এই ধরনের কোয়েশ্চেন গুলোকে ফেস করো, অ্যানালিসিস গুলোকে শোনো, বা নিজেরাও পড়ো, এবং প্রসেস করার চেষ্টা করো, এবং দেখো 1 বছরের মধ্যে যেখানে পৌঁছে যাবে সেটা কিন্তু অন্য একটা জায়গা। তো যাদবপুর, জেএনইউ এর মতো ইনস্টিটিউশনস গুলো তোমাদের এগিয়ে থাকার অন্যতম একটা কারণ তোমাদের বলি, যাদবপুরে জেএনইউ এর মতো ইনস্টিটিউশনস এগিয়ে থাকার অন্যতম কারণ হচ্ছে যে এখানে কিন্তু খবরের কাগজের উপর বিশেষ করে ধ্যান দেওয়া হয়, এটার একটা আলাদাই আর্কাইভস আছে। তোমরা দেখবে এটা পশ্চিমবঙ্গে অনেকগুলো ইনস্টিটিউশনস আছে, কিন্তু কোথাও তোমরা আর্কাইভস পাবে না। যাদবপুর একটা ইনস্টিটিউশন যেখানে নিজেদের একটা আর্কাইভস আছে, তারকনাথ সেন্টার বলে একটা, তারকনাথ রিসার্চ সেন্টার বলে একটা ঘর আছে। সেখানে দেখবে প্রচুর খবরের কাগজের কিন্তু কাটিং করে সেখানে শুধু সেগুলোকে সাজিয়ে রাখা হয়। এখন লোকের অভাবে এতটা ফোকাস করা হচ্ছে না, বাট একটা সময় কিন্তু করা হতো, এবং এখনো প্রচুর ছেলে মেয়ে গিয়ে সেখানে কিন্তু তারকনাথে গিয়ে প্রচুর খবরের কাগজ পড়ে। এবং এই কারণে তারা, মানে বইয়ে তুমি কত পাবে, বইয়ে এইসব ইনফরমেশন তুমি যখন পাবে, এই মালদ্বীপ নিয়ে যখন তুমি ইনফরমেশন গুলো বইয়ে লেখা হবে, তখন দেখবা হয়তো মালদ্বীপে অন্য কোনো ইস্যু হয়তো কাজ করবে। তখন দেখা যাবে হয়তো আবার নতুন করে হয়তো সরকারই বদলে গেছে সেখানে। কেন? কারণ বই যখন বের হবে ফাইনালি, তখন সেটা হয়তো দেখা যাবে যে 3 বছর 4 বছর রিসার্চ করার পর সে সেটা বের করবে। ততদিনে তোমার ওখানে কিন্তু অনেক চেঞ্জেস চলে আসবে। ফলে তুমি যেটা পড়বে সেটা কিন্তু আপডেটেড হবে না, সেটা কিন্তু পুরনো হবে। এই কারণে ফরেন পলিসিতে যদি তোমাকে স্ট্রং হতে হয়, ইন্টারন্যাশনাল রিলেশনস যদি স্ট্রং হতে হয়, তাহলে তোমাকে খবরের কাগজটা কিন্তু বাধ্যতামূলকভাবে পড়তে হবে এবং প্রত্যেকদিন পড়তে হবে, এবং পারলে একাধিক খবরের কাগজ পড়তে হবে। নট নেসেসারি কি যে তোমাকে পুরো ডিটেলসে পড়তে হবে, বেছে বেছে পড়তে হবে, যেগুলো দরকার সেগুলোই পড়তে হবে। যেমন আমি তো, মানে খেলার খবরে কি থাকে, মানে 2 বা 3টে পেজ বোধহয় খবরের কাগজে থাকে, মানে খেলার খবর থাকে। আমি মানে ওগুলো চোখেও দেখি না, কারণ আমার ওগুলোর জন্য নেসেসারি নয়। আমি খেলাও এতটা ওই খেলা সম্পর্কিত চর্চার জন্য চর্চা আমি করিও না, কাজে আমার পড়ারও প্রয়োজন বোধ করে না। তো এইরকম তো বেসিক বেছে বুঝে তোমাকে তোমার যেটা প্রয়োজন সেগুলোতে ফোকাস করতে হবে, এবং একটা বছর যদি ফোকাস করতে পারো দেখবে অটোমেটিক তোমরা আমার একটা পজিশনে চলে যাবে যে সেগুলো বইয়ে যেগুলো লেখা হবে 3 বছর 4 বছর পর সেগুলো তুমি অলরেডি জানো, এবং ফলে তুমি নিজেই সেই বইগুলো যেগুলো বেরোবে সেগুলো নিজেই লিখতে পারবে, আর্টিকেলস গুলো লিখতে পারবে। এটা কিন্তু হবে। এটা ফোকাস করো, দেখো খুব ভালো কিছু একটা ডেভেলপমেন্ট তোমাদের কিন্তু আগামী দিনে হবে। এটা কিন্তু ছাড়বে না, এই চর্চাটা কিন্তু বজায় রাখবে। ঠিক আছে, তো এটা এবার তোমাদের আমি আজকে চেয়েছিলাম আমি তোমাদের কনজারভেটিজমটা শুরু করার, বাট আজকে কনজারভেটিজমটা হবে না। তোমাদের আহ অন্য কোনো বিষয় নিয়ে যদি কিছু জানার থাকে তোমরা আমাকে বলতে পারো। আদারওয়াইজ আমরা আজকে আমাদের ওই পাবলিক অ্যাডমিনিস্ট্রেশনের ইভলিউশনের পার্টটা, পিওয়াইকিউজ গুলো আমাদের বাকি আছে, অ্যানালিসিস করা হয়নি ওগুলো। তোমরা অনেকে পরীক্ষা দিয়েছো ওগুলো, আমি তোমাদের দেখেছি। তো আমি ওই জায়গাটাতে তবে চলে আসছি।